ওয়েলকাম। আজ আমরা নবম শ্রেণীর উপপাদ্য 24 নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে উপপাদ্য 23 নিয়ে আলোচনা করেছিলাম। উপপাদ্য 23 এর যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্টটা আমাদের উপপাদ্য 24-এ কাজে লাগবে। তা দেখো বিবৃতিটা কি বলেছে। ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে। আমাদের গত যে উপপাদ্যটা ছিল উপপাদ্য 23, সেখানে কি বলা ছিল, যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে দুই বা ততোধিক সামান্তরিক অবস্থিত হয় তাহলে তাদের ক্ষেত্রফলগুলো সমান হয়। অর্থাৎ আমাদের ওখানে ছবিটা এরকম ছিল, সমান্তরাল সরলরেখা যুগল, এর মধ্যে দুটো সামান্তরিক আমরা ড্র করেছিলাম যাতে ক্ষেত্রফলগুলো সমান ছিল, কারণ ওদের একটাই ভূমি ছিল আর একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত ছিল। এখানে আমাদের কেসটা বলেছে কি, একটা সামান্তরিক এবং একটা ত্রিভুজ, সামান্তরিক আর ত্রিভুজ যদি একই ভূমি এবং একই সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয়, সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে সামান্তরিকের ক্ষেত্রফলটা, সামান্তরিক আকারের ক্ষেত্রফলের অর্ধেক, হাফ হবে। ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে আমরা এখানে একটা পিকচার ড্র করছি। এটা একটা সামান্তরিক এবং এটা একটা ত্রিভুজ, যাদের দেখো একটাই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত আছে। আমরা এখানে আরবিটারি যে কোনো ত্রিভুজ একটা নিয়েছি, কোনো কন্ডিশন এখানে রাখা হয়নি যে এই ধরনেরই ত্রিভুজটা হবে, যে কোনো একটা ত্রিভুজ আমরা সামান্তরিকটার মধ্যে ড্র করেছি। অর্থাৎ এখানে যদি আমরা এই ত্রিভুজ এবং এই সামান্তরিক দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে ত্রিভুজের ক্ষেত্রফলটা এই সামান্তরিকটার অর্ধেক, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো সামান্তরিকের ক্ষেত্রে এই রুলটা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, তা দেখো আমি সামান্তরিকটার নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি আর ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি বি সি ই। তাহলে আমরা এখানে প্রদত্ত বা স্বীকারে কি বলবো, প্রদত্তে বলবো। দেখো তোমাদের আগেও বলেছি, আমি আবার বলে দিচ্ছি, প্রদত্ত বা স্বীকারের মধ্যে আমরা কি লিখি, কোশ্চেনের মধ্যে যেটা বলা আছে সেটাকে নামকরণ সহ যখন লিখবো তখনই সেটাকে বলা হয় প্রদত্ত বা স্বীকার। তাহলে এখানে আমরা কি বলবো, ত্রিভুজ বিইসি এবং সামান্তরিক এ বি সি ডি একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি ও এডি এর মধ্যে অবস্থিত। আরেকবার বলছি, মন দিয়ে শুনে নাও। ত্রিভুজ বিসিই এবং সামান্তরিক এ বি সি ডি একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি ও এডির মধ্যে অবস্থিত। আমাদের প্রদত্ত শেষ। এবার আমাকে প্রমাণ কি করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয় কি, এখানে প্রামাণ্য বিষয় হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। অর্থাৎ ত্রিভুজ বি সি ই ইকুয়াল টু হাফ অফ সামান্তরিক এ বি সি ডি। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা। এখানে আমরা একটা অঙ্কন করব। অঙ্কনটা কি করব, আমরা এখানে গত যে উপপাদ্যটা আমরা প্রমাণ করেছি যে দুটো সামান্তরিক যদি একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে দুটো সামান্তরিকেরই ক্ষেত্রফল সমান হবে, সেই ধর্মটাকে এখানে কাজে লাগিয়ে আমরা কাজটা করব। সেজন্য কি করছি, আমি সি বিন্দু থেকে বিই এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করছি যা বর্ধিত এডিকে এফ বিন্দুতে ছেদ করেছে। তুমি এটার মানে বিই এর সমান্তরাল অঙ্কন করতে পারো, আবার সিই যে সরল রেখাটা আছে এরও সমান্তরাল অঙ্কন করতে পারো, তখন এই পাশে অঙ্কন হবে। যদি আমরা সিই এর সমান্তরাল অঙ্কন করি তাহলে এই পাশে হবে, আমি যেহেতু বিই এর সমান্তরাল অঙ্কন করেছি সেজন্য এই পাশেই হবে। এখানে কোনো দিব্যি দেওয়া নেই যে যে দিকটাতে দেওয়া আছে বা যে দিকটাতে বইয়ে দেওয়া আছে আমাকে সেইভাবেই করতে হবে, উল্টোভাবে করলে চলবে না। এইসব বস্তা পেঁচা ধারণা মাথা থেকে আউট করে দাও। আমি এইটা সমান্তরাল অঙ্কন করেছি, তাহলে ভাষার আমি কি লিখবো অঙ্কনের ক্ষেত্রে, সি বিন্দু থেকে বিই এর সমান্তরাল অঙ্কন করা হলো যা বর্ধিত এডিকে এফ বিন্দুতে ছেদ করেছে।
এরপরে আমাকে আসতে হবে প্রমাণে। প্রমাণে আমরা প্রথমে কি দেখানোর চেষ্টা করব, যে এখানে দুটো সামান্তরিক আছে। একটা সামান্তরিক তো ছিল এ বি সি ডি, আরেকটা সামান্তরিক বি সি এফ ই। বি সি এফ ইটা একটা সামান্তরিক, সেটা আমরা এখানে ফার্স্টে প্রমাণ করব। সেজন্য কি করব, দেখো আমাদের এখানে এই যে বি সি এফ ই যে চতুর্ভুজটা আছে, সেটা যে সামান্তরিক সেটা প্রমাণ করছি প্রথমে। বিই সমান্তরাল সিএফ, কেন? কারণ আমরা তো এটা অঙ্কনে বলেছি যে এই বিই এর সমান্তরাল সি বিন্দুতে অঙ্কন করা হয়েছে, যা বর্ধিত এডিকে এফ বিন্দুতে ছেদ করেছে। তার মানে অবভিয়াসলি বলা যায় যে বিই সমান্তরাল সিএফ। আবার কি হচ্ছে, বিসির সাথে ইএফও সমান্তরাল হবে। কেন হবে? আমাদের যখন প্রথম ছবি অঙ্কন করেছি তখন কি বলেছিলাম, এ বি সি ডি একটা সামান্তরিক। সামান্তরিকে তো ধর্ম এটা আছেই যে নিচের বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল হবে। যেহেতু এটাকে একটা বর্ধিত করেছি আমি, এডিকে এডিকে এফ পর্যন্ত বর্ধিত করেছি, অতএব যেহেতু এডির সাথে বিসি সমান্তরাল, তাহলে অবশ্যই ইএফ এর সাথে বিসি সমান্তরাল হবে। তাহলে ইএফ সমান্তরাল বিসি। তাহলে দেখো একটা চতুর্ভুজের আমরা সামান্তরিক কখন বলবো? একটা চতুর্ভুজকে যদি এক জোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয় তাহলে আমরা তাকে সামান্তরিক বলবো। আবার যদি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয় তাও আমরা তাকে সামান্তরিক বলবো। তাহলে আমার দেখো এই বিপরীত বাহু দুটো সমান্তরাল বেরিয়েছে, আর এই বিপরীত বাহু দুটো পরস্পর সমান্তরাল বেরিয়েছে। অতএব আমরা বলতেই পারি যে বিসি এফই একটি সামান্তরিক। তাহলে আমাদের দুটো সামান্তরিক তৈরি হয়ে গেল এখানে, এ বি সি ডি একটা সামান্তরিক আর বিসি এফই একটা সামান্তরিক। এবার দেখো এই দুটো সামান্তরিকই একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল বিসি ও এএফ এর মধ্যে অবস্থিত। তা দুটো সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে যদি অবস্থিত হয় তাহলে আমরা বলতেই পারি যে এই সামান্তরিক দুটোর ক্ষেত্রফল সমান। তাহলে সামান্তরিক এ বি সি ডি সমান সামান্তরিক বিসি এফ ই। তো দুটো সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয়ে গেল। এরপর দেখো এই বিসি এফ ই সামান্তরিকের ইসিটা একটা কর্ণ আছে। ইসি একটা কর্ণ কার? এই সামান্তরিকটা। তাহলে বিসি এফ ই সামান্তরিকের যেহেতু ইসি একটা কর্ণ, আর আমরা জানি একটা সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভেঙে দেয়। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ বিসিই সমান হাফ অফ সামান্তরিক বিসি এফই। অর্থাৎ এই ত্রিভুজটা হয়ে গেল এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। আবার এই সামান্তরিকটার ক্ষেত্রফল এই সামান্তরিকটার সাথে সমান, তাহলে বিসি এফ জায়গায় আমি লিখতেই পারি সামান্তরিক এ বি সি ডি। তাহলে দেখো আমাদের বিসিই সমান হয়ে গেল হাফ সামান্তরিক এ বি সি ডি। এটা আমাদের প্রমাণ করে দিয়েছিল। আগের উপপাদ্য যে বুঝে আছে তার ক্ষেত্রে এই উপপাদ্যটা জল, এখানে বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যারা আগের উপপাদ্যটা বুঝোনি তারা আগের ভিডিওটা দেখে এসে তারপরে উপপাদ্যটা ভালো করে করবে।